নিয়ে জানো তাড়াতাড়ি 4 পাইয়া 1 পাঠা। পাঠা এনে সযতনে বিয়ে দিল গান্ধারীর সঙ্গে। পাঠা কি আর বিয়ের কথা বোঝে? অমনি দেখুন অকস্মাৎ বেঁধে দিল হাতে হাত। গান্ধারী পাঠার চোখ খোঁজে, মিট মিট করে পাঠা চায়। গান্ধারী ওই দিকে তাকায়। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। তুমি প্রথমে নিও ভালোবাসা, বুঝিও মোর মনের ভাষা। আমার গোপন আশা, ওই আমার গোপন আশা, আমার গোপন আশা ভিজিয়ে দিলাম নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বাসরে বসে হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। যে বাসরে, যে বাসরে, যে বাসরে বসে হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সে বাসরে শূন্যহীনা বসে আছি পদ চাহিয়া। সে বাসরে শূন্যহীনা আমি বসে আছি পদ চাহিয়া। কাঁদে মন পাপিয়া, ও কাঁদে মন পাপিয়া, কাঁদে মন পাপিয়া তুমুরিয়া এ বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বকুলে, যে বকুলের তলে বসে শুনাইলে বাসি, সেই বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। যে বকুলে, যে বকুলে, ও গো বন্ধু, ও গো বন্ধু, যে বকুলে, যে বকুলে, যে বকুলের তলে বসে শুনিয়েছিলে বাঁশি, সে বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। ছিঁড়ে গেছে গাথা, এই বুকে জাগে জাদু জ্বালা। আমার ছিঁড়ে গেছে গাথা, তাইতে বুকে জাগে দারুণ জ্বালা। আমি একলা কালি, ওই আমি একলা কালি, আমি একলা কালি কুলবালা বসে নিরালে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু ভুলে যাওয়া, ও বন্ধু ইমন ইমন, ও বন্ধু, ও
শেষে আমি কেমন আছি পরে ঘরে তুমি দেখতে পাবে নয়ন ভরে আমি কেমন আছি পরের ঘরে তুমি দেখতে পাবে নয়ন ভরে আছে বনবিহারী ও আছে বনবিহরী আছে বনবিহরী কেমন করে বাধা শিকলে আশা করি পরাণ বন্ধু আছে কুশলে আশা করি পরাণ বন্ধু আছে কুশলে আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া ও ও নি 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 ও ও বন্ধু রে কি যে লিখি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া চিঠি এবার করিলে নিও আমার প্রাণের প্রীতি বন্ধু চিঠি এবার নিও আমার প্রাণের প্রীতি গুরু রসিক মহলে ও গুরু রসিক বলে রসিক বলে শেষ মিনতি চরণ কমলে আশা করি পরাণ বন্ধু আছে কুশলে আশা করি পরাণ বন্ধু আছে কুশলে রসিক বাবুর প্রাণের চিঠি লিখিয়া পাঠাও তার দেবতার কাছে চিঠি পৌঁছেছিল চিঠি পেয়ে ভালোবেসে দিল তারে টান বন্ধুর দেশে তাইতে কবি হলো আগুয়ান রসের কবি রসিকে তুমি আমার কথা নিয়ে তোমার বন্ধুর বাড়ির পাশে ঘর বাঁধিয়া দিও। আবার যদি মানুষ বেশে আসো বিশ্বস্থান শুনাইয়ে যেও তোমার মধুর কণ্ঠের গান আজও জগৎবাসী তোমায় কত ভালোবাসে তোমার কণ্ঠের সুর লহরী ইথারেতে ভাসে আমি তোমার শিষ্য অতি অভাজন তোমাকে আমি তাই করতেছি স্মরণ আমার মধ্যে এসে তুমি গেয়ে দিও গান গুরুর প্রতি নিবেদন করলাম সবার স্থানে এবে আমি শ্রীকৃষ্ণ সভ্য সবার তলে গান্ধারী অনেক কথা দিয়েছে সে বলে আমি এক কথা বলে সব কথার জবাব দিচ্ছি প্রথমত কথা হচ্ছে এই মহাভারতের প্রথম নাম ছিল জয় আগেই মহাভারত নাম হয়নি কো প্রথম নাম ছিল জয় একদম খাঁটি নাম কি জয় ধর্মের জয় ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়েছিল সেই কাহিনী লিখতে গিয়ে জয় নাম হলো
ধর্মের জয় হয়েছিল বলে নাম হলো জয়। আরো কিছু আনুষঙ্গিক ঢুকাইয়ে ভারত নাম থয়, তারপরে নাম হলো ভারত। তারপরে অনেক সাহিত্য তাতে প্রবেশ করে, অবশেষে মহাভারত নাম হলো চরাচরে। এই মহাভারত নামটা কেন হলো? ওর মধ্যে অনেক কাব্য সাহিত্য প্রবেশ করল। যেমন কি সুন্দর কাব্য দিয়ে বললো, চক্র নাকি মূর্তিমন্ত হয়ে কথা কয়। এটা সাহিত্য, কাব্য। কথা বোঝা যাচ্ছে কি? চক্র কি মূর্তিমন্ত হবে, কি মূর্তি ধরবে, কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো। এই জন্যে এটাকে বলা হয়েছে মহাকাব্য। এই মহাভারত সম্পর্কে মুনি ঋষিরা একবার নৈমিষারণ্যে বিরাট একটা সভা করেছিল। সেই সভায় অনেক আলোচনার পরে একটা শ্লোক রচনা হয়েছিল। ধর্ম অর্থ কাম মোক্ষ নাম উপদেশ সমন্বিত, ইতিবৃত্ত কথা যুক্ত ইতিহাস প্রচক্ষতে, ত্রিদশানাং যথা বিষ্ণু দ্বিপাদ ব্রাহ্মণ যথা, ভূষাণাঞ্চ সর্বশ্রেষ্ঠানাং যথা চূড়ামণি বড়, তথেহার সর্বশাস্ত্রানাং মহাভারতং উত্তমম। সারা পৃথিবীতে 4খানা মহাকাব্য আছে, তার 2খানাই হচ্ছে আমাদের ভারতবর্ষে। একখানার নাম মহাভারত আর একখানার নাম রামায়ণ। এমন কিছু কথা এর মধ্যে দিয়ে মহাকাব্য করা হয়েছে যে কথা শুনতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাস্তব নয়। যে কথা শুনতে গল্পচ্ছলে খুব ভালো লাগবে, কিন্তু বাস্তবের সঙ্গে তার মিল নাই। সব কাব্যই বাস্তবের সঙ্গে মিল থাকে না। আর এটা মহাকাব্য। এক দেশে এক রাজা ছিল, সেই রাজা পঙ্খিরাজ ঘোড়া নিয়ে উঠতে লাগলো। ঘোড়া নিয়ে উঠতেছে, আমরা তাই ঠাকুরমার কোলে বসে শুনতাম, মনে হয় কি ঘোড়ার পাখনা হয়েছে, ওই যে উড়িয়ে উড়িয়ে যাচ্ছে রে, শুনে কি আনন্দ পেতাম। আছে না? কিন্তু একটা প্রকৃত ইতিহাস আছে, সেইটুকু হচ্ছে ধর্মের জয় আর অধর্মের ক্ষয়। কি উদ্দেশ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, আর কেনই বা কৃষ্ণ পাণ্ডব পক্ষে গেল? দুর্যোধন আদি যারা উচ্ছৃঙ্খল হলো, তারা ছোট, এমন কোনো অন্যায় নাই যে অন্যায়ের সঙ্গে দুর্যোধন যুক্ত হয়নি। আমি আগেই বলেছি, কোন রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। কোন রাজা যদি অত্যাচারী হয়, কোন রাজা স্বৈরাচারী হয়, তার যা ইচ্ছা করবে তাই করবে সে, কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিতে গেলে তার বিপদ। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। পাণ্ডবরা মাত্র 5খানা গ্রাম চেয়েছিল, ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মাকুন্দ, বারুণা, বহত, দেহিমে, চত্তারং গ্রামং পঞ্চমে হস্তিনাপুর। আমাকে পাঠিয়েছিল, আমি কৃষ্ণ দিয়েছিলাম। কি বলল? হে কৃষ্ণ নীলপদ্মে, দেব না বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী। সূচের অগ্রভাগে যতটুকু মেদিনী লাগে তাও দেব না বিনা যুদ্ধে। কথা বোঝা যাচ্ছে?
তাহলে ব্যাপারটা কি হলো? আমি বললাম, দুর্যোধন কি বাক্য করিছ উচ্চারণ? শরিকের সম্পত্তি ফাঁকি দিতে নাই কখন। দুর্যোধনে ডেকে বলে, তুমি বুঝি পাণ্ডবের দালালি করতে এলে? তাহলে কেন আমার বিয়াই হলে বলো নারায়ণ? তুমি আমার বিয়াই আর তুমি পাণ্ডবদের দালালি করছো। এই দড়ি নিয়ে আয়, বাঁধ এটা নেই। আমারে দড়ি দিয়ে বাঁধ। আরম্ভ করলো দৌড়াদৌড়ি, নিয়ে এলো মোটা পাটের দড়ি। আমাকে করিতে বন্ধন। যখন দড়ি নিয়ে বাঁধিতে আসে, দুর্যোধন চেয়ে দেখে তার পাশে নাহি আর কৃষ্ণ নারায়ণ। ওরে আমি বাঁধতে গেলাম, কিছু নেই। আমি কৃষ্ণ কালো শশী দুর্যোধনের পিছনে আসি দিয়েছি হাসি। পশ্চাৎ ফিরিয়া যখন তাকায়, দুর্যোধনে ডেকে বলে, তুমি আমার সামনে ছিলে, পিছনে এলে কোন সময়? আমি কহিলাম, আমার নাম কানাই, কাহায় আছি কাহা নাই। আমি বিরাজিত আছি সর্বময়। তবু বলো তো বোঝে না রে, বাঁধিতে চাহে আমারে, দড়ি পরাইতে এলো আমার গায়ে। হঠাৎ দুর্যোধন দেখতে পারে কৃষ্ণময় তার চারিধারে, যে কৃষ্ণকে বাঁধিবারে যায়। সম্মুখে দেখে তাই সে কৃষ্ণ আর নাই, মিলে গেছে অন্য কৃষ্ণের গায়ে। তবু বলদ বোঝে না, কে কৃষ্ণ কেলে সোনা 5খানা গ্রাম, কে বা এসে চায়। তখন বলেছিলাম, ও বিয়াই আর তোমায় নাই রেহাই, কুরুক্ষেত্রে হবে তোমরা ক্ষয়। এই জন্য যুদ্ধটা, আর এই যুদ্ধের মূল গোড়াই হচ্ছে গান্ধারী। এইটা হচ্ছে একেবারে, ওরে কি কই জানো? হ্যাঁ, গুড়ের ফোঁক। এইটা হচ্ছে সেই গুড়ের ফোঁক। সেই কথা যদি বলি দাঁড়াইয়ে সভা তলি, ভক্তবৃন্দ করিও শোভন। একদিন গান্ধারী ডেকে কয়, দুর্যোধন আমার কাছে আয়, ভীমকে বলবি পবনের নন্দন। একেবারে খালি খালি শিখাইয়ে দেয় গালাগালি। ভীমের সঙ্গে যখন দেখা হয়, তখন তারে ডেকে বলে, এই পবনের ছেলে, বল দেখি যাচ্ছিস বা কোথায়? পবনের ছেলে যেই বলে, ভীমের অঙ্গ উঠল ঝুলে। বলে, তোর সকল কথা ফাও। জিজ্ঞেস কর তোর মায়ের কাছে, তোদেরও কলঙ্ক আছে। হিসাব করে দেখলে পরে তুই রাম পাঠার ছাও। যেই অজর নন্দন বলে গালি দিল, দুর্যোধন মায়ের কাছে এলো। জিজ্ঞাসিল অমনি মায়ের স্থলে, তোমার কথা অনুপাতে দেখা হলো ভীমের সাথে। গালাগালি দিলে তারে, আমায় কেন পাঠার ছেলে বলে? গান্ধারী কয়, যদি এ তত্ত্ব জানতে চাস, আমার বাবা সুবল রাজার কাছে যাস। এ কথা আমার বলা মোটে সাধ্য নয়। সুবল রাজার কাছে গেলে তোর দাদু কথা বলবে খুলে, পাবি ইতিহাসের পরিচয়। দুর্যোধন সুবল রাজার বাড়ি গেল, সব ঘটনা শুনতে পেল। গান্ধারী যখন জন্ম লয়, ওর কোষ্ঠে লিখি বাড়ি তরে, মুনির
ঋষি এলো ঘরে, বিচার করে দেখিবারে পায়, দেখে কি সর্বনাশ, শুভ দৃষ্টিতে হবে পতিনাশ। এই মেয়ের বিয়ে হবে যবে, দিতে গেলে শুভ দৃষ্টি, সেদিন ঘটবে অনার সৃষ্টি, সেদিন ওর স্বামী মারা যাবে। যদি কোনো মেয়েকে কেউ বিয়ে করে আর শুভ দৃষ্টিতে সে যায় মরে, সেই মেয়ে কি কেউ বিয়ে করতে চায়? গান্ধারীর বিয়ে আর হয় না মোটে, পড়ে গেছে সংকটে, লাউয়ের বসের মতো বাপের বাড়ি রয়। নারী দেহ কচি থাকে, কেন তুলনা দিলাম লাউয়ের বসটাকে? কচি লাউ থাকে কোমল অবস্থায়, দিলে তাতে নখের আঘাত, দেখবেন দাগ লাগে অকস্মাৎ, কিন্তু বশ হইলে দাগ লাগানো দায়। কথা নয় অসঙ্গত, বয়স বেড়ে বসের মতো। যখন গান্ধারী এমনি ভাবে বাড়ে, একদিন নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি গেল সুবল রাজার ঘরে। নারদ মুনি বলে, তাই শোনো তুমি রাজা মশাই, এই বড় মেয়ে ঘরে তুমি রাখলে কিসের দায়? আপনারা জানেন সুধিশত আগে 12র আগে বিয়ে হতো, এই নিয়ম ছিল সর্বদাই। আমাদের বুড়ো বুড়িরা ডেকে কয় যেন মেয়েদের 12র আগে বিয়ে হয়, কিন্তু গান্ধারীর বয়স 20-রও আরো বেশি। মেয়েদের বয়স হলে 20, আগে বলতো এই তো হয়ে গেছে বুড়ি। বিয়ে আমি দেই নাই কোন কথায়, মেয়ের যবে বিয়ে হবে শুভ দৃষ্টিতে স্বামী মারা যাবে, কে করিবে আমার মেয়ে বিয়া? নারদ মুনি বলে, তাই ছেলের কোনো অভাব নাই, যাও কিছু বেশি টাকা নিয়া। গরিব মানুষের ছেলে পেলে তার বাবাকে টাকা দিলে সেই ছেলে করিবে বিক্রয়। তুমি তখন সযতনে সেই ছেলে বাড়িয়ে নে, বিয়ে দিলে শুভ দৃষ্টিতে যদি দোষটা কেটে যায়। তবে আমার কাছে বলো দেখি, একটা স্বামী মরবে নাকি? নাকি যতবার তোমার মেয়ের বিয়ে হবে, যতবার বিয়ে দেবে তত স্বামী কি মারা যাবে? এই কথায় আগে খুলে কবে? সুবল রাজা বলে, তাই তা তো কুষ্টিতে লেখা নাই, একটা মরলে কেটে যাবে দোষ। নারদ মুনি বলে, তবে এখন একটা ছেলে নিয়ে আসবে, মনে তোমার থাকবে না আফসোস? সুবল রাজা করে মানা, পরের ছেলে আমি এইভাবে মারতে পারবো না। নারদ তুমি আমার কথা ধরো, এত যদি মায়া বুকে, এত কথা বলো মুখে, আমার মেয়েটাকে বিয়ে করে তুমি আগে মরো। নারদ মুনি বলে, তাই আমি বিয়ে খাবার মধ্যে নাই, পরের ভাতে বেগুন সিদ্ধ খাই, তবে ঘুচাইয়া দিতে পারি তোমার মেয়ের বিয়ের লেখা। যদি আমার কথা মানো, বাজার থেকে কিনে জানো তাড়াতাড়ি 4 পাইয়া 1 পাঠা। পাঠা এনে সযতনে বিয়ে দিল গান্ধারীর সঙ্গে। পাঠা কি আর বিয়ের কথা বোঝে? অমনি দেখুন অকস্মাৎ বেঁধে দিল হাতে হাত, গান্ধারী পাঠার চোখ খোঁজে, মিট মিট করে পাঠার চায়, গান্ধারী ওই দিকে তাকায়। এই ব্যাপারটা একটু বুঝেন বলি। পাঠার হাতের সাথে হাত বান্ধিছে, আর পাঠা
করতিস, বিয়ে বোঝে নাকি ছাতা? পাঠান নাই মামা বাড়ি, পাঠার চোখে চোখ দিল, অমনি পাঠার মরণ হলো। দোষ কেটে গেল যে সময়, এইবার ভালো ছেলে খুঁজবার তরে পাইক কায়দা যখন ঘোরে। কিন্তু এই ঘটনা সব জায়গা ছড়ায়, সবাই কয় ওই বিয়ে আমরা করতে যাব না। নে মানুষের বউ হলি বিধবা হলি বিয়ে করা যায়, পাঠার বিধবা বিয়ে করা যায় নাকি? পাঠার বিধবা বলে বিয়ে করবে না কোনো ছেলে, পড়লো আরো দ্বিগুণ সমস্যায়। ধৃতরাষ্ট্র ছিল অন্ধ, ধৃতরাষ্ট্রের কপাল মন্দ, তারে কেউ মেলে দেয় না সেই সময়। ধৃতরাষ্ট্রকে কেউ মেয়ে দেয় না, আর পাঠার বউকে কেউ নেয় না। আরে এই কথা এই কোয়া যায়, এই মন্দ কথা আমার মুখ দিয়ে আপনারা শুনবেন। এই দুইয়ের মধ্যে সম্বন্ধ হইল। পাঠার ছেলে বলে কেনে কি আছে তাহার মানে, এবার একটু খুলে বলা ভালো। তাহলে পরে বিয়ে হলো ধৃতরাষ্ট্রের সাথে, তাই তো গেল তার ঘরে, তারপরে সন্তানাদি হলো। যদি কোনো পুরুষ মানুষ আগে বিয়ে করে বউ মরিয়ে যায়, পরে যদি আবার বিয়ে করে সন্তান হয়, তাহলে ছেলেরা কবে না আমার বড় মা ছিল, সেই বড় মা মরে যাওয়ার পরে তারপরে আমার বাবা আমার মারে বিয়ে করেছিল, কবে না? কি কবে তো? এবার যদি কোনো মাইয়া মানুষ আগে বিয়ে করে স্বামী মরে যায়, তারপরে যদি অন্য জায়গায় যেয়ে বিয়ে হয়, তার যদি ছেলে মেয়ে হয়, কবে না আমাকে বড় বাবা ছিল পাঠা বাবা, মরে যাওয়ার পরে তারপরে বাবা বিয়ে করি, কবে না? কি মিশিছে তো নাকি? কথা কন না কেন? তাই দুর্যোধনের বড় বাবা ছিল আগে পাঠা বাবা। সুবল রাজার কাছে শুনতে পেল, যখন এই কথা শুনে জ্বলে উঠেছে তেলে বেগুনে, তাড়াতাড়ি বাড়ি চলে বাড়ি এসে দুর্যোধন বলে, শোন দুঃশাসন, তুই এবার আমার কথা ধর। আমি বলি তোর সকাশে পাইক কায়দা নিয়ে এসে মাটির নিচে কর্নায় একটা ঘর, এমন একটা ঘর বানাবি যে ঘরে 101 জন থাকতে পারে, একটা মাত্র তার দরজা থাকবে, পাতাল রেলের মতোই, সাদ্দামের বাংকার যেমন। অমনি পেল দাদার আদেশ, করিল ঘরের পরিবেশ, একখানা দরজা তাতে রাখে। দুর্যোধন বলে তাই দুঃশাসন তোর কাছে বলতে চাই, জানা তুই সুবল রাজার ধারে গিয়ে বল, দাদু ভাই আপনাদের সবার নিমন্ত্রণ, আপনার 100 ছেলে আর আপনি, খুব ভালো ভালো খাওয়া দাওয়া। যখন নিমন্ত্রণ দিল তখন খাবার জন্যে চলে, আর ওই মাটির নিচের ঘরে ঢুকাই দিল ওদের, দিয়ে শুকনো খাদ্য 101 খানা পাত্রের মধ্যে ভরে প্রত্যেকের হাতে দিয়ে দুর্যোধন বলছে ডাক দিয়ে, দাদু ভাই কি এই যে একদিনের খাবার দিলাম, আর খাবার নাই, এখন এই দরজা বন্ধ করে চলে যাব, 101 দিন পরে দরজা খুলবো, এই ঘরে না খাওয়িয়ে তোমার 100 ছেলে শুদ্ধ মার। কেন, আমি কি অপরাধ করেছি? দুর্যোধন বলে, তার সন্নিধান আমার মাকে পাঠার সঙ্গে বিয়ে দিলে কেন? কলঙ্ক লেপন করে সোতার গায়ে, সেই পাপের সাজা দেব মনে মনে আসে ভাবো, তাই এনেছি আমার আঙ্গিনায়, ঢুকাইয়েছি বদ্ধ ঘরে 101 জনের, না খাওয়াইয়ে মারিবারে দায়। এই কথা দুর্যোধন বলে দরজা বন্ধ করে গেল চলে, আটকা পড়লো ওরা সেই জায়গায়। তাহলে 101 জনের একদিনের খাবার আছে। সুবল রাজা বলছে, শোন, এই খাবার যদি এখন আমরা সবাই খাই তাহলে 101 দিন তো বেঁচে থাকার কায়দা নাই, কিন্তু একজন যদি খায় শুকনো খাদ্য
তাহলে এক এক প্লেটের খাদ্য যদি একজনে খায়, এক একদিন 101 দিন বেঁচে থাকতে পারবে, যার দ্বারা এই অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। কে বেঁচে থাকবে? বাবার কথা শুনে তখনই লাভ দিয়ে ওঠে শকুনি। বাবা, তুমি আশীর্বাদ করো মোরে, তোমার আশীর্বাদ নিয়ে মাঠে বেঁচে থাকবো পৃথিবীতে, প্রতিশোধ আমি নেবার তরে। সবাই না খেয়ে মারা গেল, শকুনি একা বেঁচে ছিল চাদর মুড়ি দেওয়ায় অবস্থায়। 101 দিন পূর্ণ হলো, দুর্যোধন দরজায় এলো, দরজা খুলে ভেতরে তাকায়। শোনেন যত ভক্তবৃন্দ, মরা পশার বিকট গন্ধ, তাই দেখে করে পলায়ন। দুর্যোধনে ডেকে কয়, সরে আয় সরে আয়, সকলেরই ঘটেছে মরণ। দরজাখানা খোলা পেয়ে শকুনিকে ওর বাবা বলেছিল ডাক দিয়ে, শোন বাবারে, আমি মরে গেলে আমার বুকের হাড় খুলে ওই হাড় দিয়ে পাশা তৈরি করিস, আর ওই পাশাই হবে কুরু বংশের ধ্বংসের বীজ। বাবার হাড় নিয়ে খুলে চাদরখানা মাথায় তুলে মুখ ঢেকে করিল গমন। শকুনি ছদ্মবেশে ঘোরে এ দেশে ও দেশে। ঘটনায় একটা ঘটিল যখন, শকুনির বড় বড় চুল, বড় বড় দাড়ি হয়ে গেছে, চেনার কোনো কায়দা নাই, কিন্তু ওই হাড় দিয়ে পাশা তৈরি করে এনেছে। শোনেন যত বিজ্ঞ শ্রোতা, একদিন দুর্যোধনের কথা। ভোরবেলা ভ্রমণেতে যায়, যখন তার প্রস্রাব এলো, প্রস্রাব তখন করেছিল একটা তেঁতুলের চারার গোড়ায়। প্রস্রাবের তীব্র জলে ওই চারা পোলো ঢোলে, তাই দেখে দুর্যোধনের হাসি পেল। রাজসভায় যখন গেল, সবাইকে তখন জিজ্ঞাসিল, আমি হাসলাম কেন প্রস্রাব করতে, তাই আমারে বলো। সবাই ডেকে বলে, তাই কেমনে কহিব রাজা মশাই। বলে সব জায়গা ঢেরা দিয়ে দেবে, যে হাসির কারণ বলতে পারবে সে আমার প্রধানমন্ত্রী হবে। এই কর্ম যখনই ঘটালো, ওই ঢেরা শকুনি শুনে ভাবে তখন মনে মনে, দুর্যোধনের কাছে যাওয়া চাই, থাকলে পরে দূরে দূরে প্রতিশোধ নেব কেমন করে, এই জন্য কাছে লব ঠাই। আপনার কাছে যে না থাকবে সে আপনাকে বড় ক্ষতি করতে পারবে না। ইন্দিরা গান্ধীকে মেরেছিল কে? তার বডিগার্ড। দূরের মানুষ মারতে গেলে জ্বালা আছে। দেখেছেন শকুনির বুদ্ধি। চাদর দিয়ে মুখ ঢেকে শকুনিরা সবাই ঢোকে, দুর্যোধনের কাছে বলে, তাই রাজা বলি, তোমার বরাবরই যদি আমি হাসির কারণ বলতে পারি, প্রধানমন্ত্রী দেবে কি না বলো তাই। বলে হ্যাঁ, তুমি বলতে পারলে তুমিও পাবে। বলে চলুন, কোথায় প্রস্রাব করেছেন। যখন নিয়ে গেল, ওই তেঁতুলের চারা ফাঁক দিয়ে দেখতে পেল চারাটা উঠেছিল। বলে পেয়ে গেছে হাসির কারণ কি, এই যে তেঁতুলের চারা পেয়ে প্রস্রাবের ধারা, অনায়াসে হলো উৎপাটন। সেই উৎপাটিত চারা দেখে হাসি পেয়েছে মুখে, বলি আমি শোনেন দিয়ে মন। বলতে হাসলাম কেন? বলে চারা আপনাকে রাজনীতি শিক্ষা দিয়েছে। কি? শত্রু ছোট থাকলে পরে অল্প শক্তিতে ঢলে পড়ে। এই তেঁতুল গাছ যদি মোটা হতো, চিন্তা করে দেখুন দেখি প্রস্রাবে ঢলে পড়তো নাকি কয়খানা করার দরকার হতো। তাই রাজনীতি করতে গেলে শত্রু ছোট থাকিলে
অল্প শক্তিতে করতে হয় উৎপাটন। তেঁতুলের চারা দেখে রাজনীতি তুমি শিখে হাসি মাখা হইল বদন। দুর্যোধন বলে তাই তোমার মতো বুদ্ধিমানে রাজ্যে নাই, চলো তোমায় প্রধানমন্ত্রী বানাবো। যখন সবার মধ্যে নিয়ে গেল চাদরখানা খুলে দিল, এবার কি হলো ভাবো। একই চাদর খুলে বলে ডাকি তারে আমি সামনে দেখে, আমার মরা মামা জ্যান্ত হয়ে আসে। শকুনি বলে তাই আমি ভাগিনে মরি নাই, এক পাশে মিটি মিটি হাসে। আমি মরি নাই, আমার সব কয়জন মারা গেছে, আমি ওই জায়গার ভিতরে থেকে খাবারগুলো আমি খেয়ে আসি বেশি, খালি তোমারে বুদ্ধি দেবার জন্য। এই যে দুর্যোধনের একটা ভুল হয়ে গেল, যার 100 ভাইকে আর বাবাকে, 99 ভাইকে আর বাবাকে মারিয়া ফেলেছে, সে কি দুর্যোধনের মঙ্গলের জন্য থাকবে তার কাছে? ভুল করে শকুনিকে যখন জায়গা দিল, তারপরে কায়দা করে পাশা খেলাইল। ও গান্ধারী, তুমি হচ্ছে গুড়ের ফটকেন, তুমি যদি তোমার ছেলেটারে গালাগালি দিতে না শিখাই দিতে, যা ভীম রে পবনের ছেলে, তাহলে ভীম কোনোদিনও পাঠার ছেলে বলতো না। আর দুর্যোধনের কখনো বাসনা জাগতো না যে আমারে পাঠার ছেলে বললো কেন। আর তুমিও বলতে না যাও আমার বাপের কাছে শুনি আসো, আর বাপের কাছে শোনার পরে ওইভাবে এসে ঘরে যদি না যেত, না শুনতো, তাহলে কি আর তোমার ওই বাবার বংশ ধ্বংস করত? শকুনি একা বেঁচে ছিল, বাবার হাত দিয়ে পাশা তৈরি করে নিল। তাহলে তুমি হচ্ছে গোড়ার বীজ। এই বীজটারে যদি আগে মারা যেত, তাহলে মনে হয় এত মানুষ মরত না। একজনের বাড়ি ময়জা জম্বের টক, বেকায়দা টক, আর ওই পাকিয়ে পাকিয়ে পরে আবার একটা নূতন গাছ গছায় বাড়ির ভিতরে, করতে করতে বাগান হয়ে গেছে, মারিয়ে পারে না। একদিন 3 ঝুড়ি পাকা আম নিয়ে বাজারে গেছে, জ্যৈষ্ঠ মাস, ছোট একজনের বাড়ি জামাই আইছে, কয় তোমার দাম কত? 3 ঝুড়ি আমের দাম। কয় 300 টাকা দাম, নিয়ে যাও, ঝুড়ি শুদ্ধ নিয়ে যাও। ভাবতেছি এত কম দাম, কি সুন্দর হলুদ রং। কয় মিষ্টি হবে না তো? আমি অত কথা বলতে পারবো না, যদি অসুবিধা হয় আটি কয়টা আমারে ফেরত দেবা, আমার গাটিতে টাকা থাকবে, টাকা কয়টা ফেরত নিয়ে চলে যাবা। এইরকম কথা বললে আর আম না নিয়ে পারা যায়? 3 ঝুড়ি ভ্যানে করে নিয়ে গেছে। 7 জন জামাই আইছে, জামাইদের পাতে যখন দুধের সাথে আম ছুলিয়ে দিয়েছে, পাতের দুধ তো জমিয়েই গেছে, হাড়িতে যে দুধ ছিল ওই গন্ধের চোটে ছাটা গেছে কাটিয়ে। এত ও তো ভাবতেছে ওরে শালা এমন ঠকান ঠকাইছে। পরের হাটে গেছে, লাঠি নিয়ে গেছে, যাই দেখে আবার 3 ঝুড়ি নিয়ে বলছে, এই টাকা ফেলা, আমার আঠি দাও। আমি 3 ঝুড়ি আম গুনিয়ে আনিছিলাম, 3 ঝুড়িতে 900 আম ছিল, 900 আটি গুনিয়ে দাও, তোমার টাকা আমার গাঠি। তোরে আটি দিবানে জায়গা মতো বলিয়ে, এই টাকা ফেলা, আমার আঠি দাও, টাকা নেও। এই কয়ে মারামারি করতে গেছে। হাটের লোকজন সে বলছে দাঁড়াও, এই মারামারি করতেছো কেন? বলে গত হাটে আম নিছিলাম, ও বলেছিল আম টক হলে টাকা ফেরত দেবে। দোকানদার বলেছে আরেকটু কম, যে আটি কয়টা ফেরত দেবা তারপরে টাকা দেব। ওই আটি আনা যায় নাকি? মানে ওর মধ্যে এক বুদ্ধিমান কয়, তুমি আটি আটি করতেছো কেন? টাকা ফেরত দিতে চাইছো তো, দিয়ে দাও। কয় অত সোজা না, আটি আমার 900 চাই। কয় কেন?
কয় আমি যে একা একা শুলিয়ে শুলে আমি আটি ছাড়াবো অত সময় আমার নাই। আমি ভাবলাম সব বাড়ি পাঠায় দেই, শুলিয়ে শুলে আটিগুলো আনবে না, শুকোয়ে সব পোড়ায় দেব, ওই বীজ যেন এই জগতে আর না গজায়। এইটি হচ্ছে সেই বীজ, যে বীজের দ্বারায় সব মানুষ জন্মালো। এই বীজটাই আগে যদি মরে যেত কার্য হতো ভালো, নাকি হতো না যুদ্ধ বলি নিরপত্য। তাহলে গুড়ের ফোটাই জন, এই জন্য এই ধর্ম যুদ্ধের ছিল প্রয়োজন। তাহলে ধর্ম আর অধর্মের সঙ্গে যুদ্ধ যদি হয় তাহলে জয় হবে কিসের, অধর্মের না ধর্মের? আপনারা কোন কথা কোন? তাহলে এই ধর্মের জয় করবার জন্য যা যা শয়তানি করার দরকার তাইটাই আমি করেছি। উদ্দেশ্য নিয়ে বিচার হবে। মানুষ খুন করলে যাবজ্জীবন হয়, ফাঁসি হয়, আবার মানুষ খুন করলে বীর চক্র পায়, পায় না? যদি পাকিস্তানের আইএসআই গুপ্তচর কিংবা সন্ত্রাসীরা আসে ভারতবর্ষের ভারসাম্য রক্ষা করতে, নষ্ট করতে ভারতবর্ষে, যেমন খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটায় না, লোকসভা ভবনে আক্রমণ করলো, সবাইকে মেরে ফেলতে চাই। ওদের সঙ্গে যদি বাবা সেনাদের যুদ্ধ হয়, কোন সেনা যদি ওদের মারিয়া ফেলায়, সে বীরচক্র পায় না? বীরচক্র পায় তো না, তার ফাঁসি হয়? কি হয় বলেন? যখন কোনো কেস সিআইডি বা সিবিআই এর হাতে যায়, মনে করেন বেলেঘাটা, কয় যার নাই পুঁজি পাটা সে নাকি যায় বেলেঘাটা। 4টে মার্ডার করার পরে আশতলা তার পিসি বাড়ি ছিল, ওখান থেকে চুপ করে ওই পিসি বাড়ি, এই জায়গায় সে বেশ আনন্দে আছে। কেসটা সিআইডির কাছে গেল, সিআইডি ক্লু পেল যে আশতলা ওখানে থাকতে পারে। সিআইডি কিন্তু সিআইডি অফিসার, সে পাগল হয়ে আসবে, না হয় তাঁত বোনা কারিগর হয়ে আসবে, না হয় রাজমিস্ত্রি হয়ে আসবে। আপনি চিনতেই পারবেন না, মিথ্যা রূপ ধরবে, মিথ্যা। যদি সে গিয়ে বলে আমি সিআইডি অফিসার, তাহলে আর আসামি ধরা হবে তার। এইটাই হচ্ছে সিআইডি সিবিআইদের শিক্ষা দেওয়া হয় ছোট। কারণ আমি অসীম সরকার হয়ে বলছি, আমার মামা সিবিআই ডিরেক্টর ছিলেন, আপনারা সবাই চেনেন, শ্রদ্ধেয় উপেন বিশ্বাস, যে লালু প্রসাদকে জেলে ঢুকিয়েছিল, সেই উপেন বিশ্বাস। আমার মামা আমার মামিমাকে বললেন আমার একটু কাজ আছে, দিল্লি যাচ্ছে, 3 মাস লাগবে। ওই যে পুরুলিয়া অস্ত্র বর্ষণ যখন হয়েছিল, সেই কেসের দায়িত্ব আমার মামার উপর পড়ল। মামিরে কি বলল? মিথ্যে কথা, দিল্লি যাচ্ছে। উনি ওখান থেকে কৃষক সেজে টোকা মাথায় দিয়ে, গামছা পরিয়ে ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে চলে গেল পাট নিগড়তি, ধান নিগড়তি, পরের বাড়ির বাগান পরিষ্কার করতে। এই যে মিথ্যাচরণ, উদ্দেশ্য কি? কেন হলো অস্ত্র বর্ষণ? কারা অস্ত্র পুরুলিয়ায় ফেললো? উদ্দেশ্য কি ছিল? বোঝা যাচ্ছে কি? এই জন্য উদ্দেশ্য নিয়ে বিচার হয় সবসময়। গান্ধারী, তাহলে আমার উদ্দেশ্য ধর্মরাজ্য আমি প্রতিষ্ঠা করিতে, তাই অশ্ববলগা হাতে নিয়েছি স্বয়ং জগৎ পিঠে। হ্যাঁ, এই জন্যে